where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 11-এ আজকে আমরা পড়ব দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। প্লেস অফ আর্ট ইন এডুকেশন মানে কি? প্লেস মানে হলো স্থান, এবং স্থান কোথায়? স্থান বলছে এডুকেশনে, মানে শিক্ষায়। শিক্ষায় আর্টের জায়গাটা কোথায়, তার স্থানটা কোথায়? আদৌ কি আমাদের এডুকেশন বা শিক্ষার ক্ষেত্রে আর্ট মানে হলো শিল্পকলা। শিল্পকলার মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন আমরা ছোটোবেলা থেকে অনেক রকম আঁকা শিখি, কেউ গান শিখি, কেউ নাচ শিখি, কেউ হয়তো আরও অনেক কিছু ক্রিয়েটিভ নতুন কিছু শিখি। তো সেই সব কিছুই হচ্ছে এই আর্ট বা শিল্পকলার অন্তর্গত। আজকে আমরা পড়ব তাহলে আমাদের শিক্ষায় শিল্পকলার ভূমিকা কি। আর্ট মানে তাহলে কি দাঁড়ালো? শিল্পকলা। তাহলে আমাদের শিক্ষায় শিল্পকলার ভূমিকা কি, এইটাই হচ্ছে আমাদের আজকের প্রোজ এই গদ্যাংশের মানে মূল বিষয়বস্তু হবে। এই অংশটি হচ্ছে একটি প্রোজ পিস। মনে রাখতে হবে যে এটা কিন্তু কোনো স্টোরি নয়, এটা হচ্ছে একটা এসে। কি বললাম? এটা হচ্ছে একটা এসে। এসে মানে কি? এসে হচ্ছে প্রবন্ধ, এবং এই প্রবন্ধটি কে লিখেছেন? প্রবন্ধটি লিখেছেন নন্দলাল বসু। দেখো, এবার যিনি লিখেছেন নন্দলাল বসু, আমরা তার সম্পর্কে কিছুটা জেনে নিই। তোমাদের বইতে পেজ নাম্বার 28 দেখো লেখা রয়েছে নন্দলাল বোস 1882 to 1966, 1882 সালের ওনার জন্ম, এবং উনি বেঁচেছিলেন 1966 বা 1966 সাল পর্যন্ত। নন্দলাল বসুর নামটা কেন গুরুত্বপূর্ণ এবার তোমরা বুঝতে পারবে। তাহলে নন্দলাল বোস স্টাডিড আর্ট আন্ডার দ্য ফেমাস আর্টিস্ট অবনীন্দ্রনাথ টেগর। এই নন্দলাল বসু হলেন আমাদের আরও একজন বিখ্যাত মাস্টারমশাই, যার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছেন ভারতবর্ষের একজন বিখ্যাত শিল্পী, চিত্রকলা, মূলত চিত্রকলাই হচ্ছে তার মানে তার জগৎ। এবং এই মাস্টারমশাই অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন নন্দলাল বসু। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছেই তার শিল্পকলার যাবতীয় শিক্ষা গ্রহণ করেছিলেন। নন্দলাল বসু সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই যেটা তোমাদের বলতে চাই সেটা হলো যে আমরা সবাই আমাদের ছোটবেলায় সহজ পাঠ পড়েছি, তাই না? তো সহজ পাঠে আমরা ঠিক এরকম একটা ছবি দেখেছিলাম। এই ছবিটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা নন্দলাল বসুকে চেনা আমাদের পক্ষে খুব সহজ হবে। এইটা আমাদের সহজ পাঠের মধ্যে ছিল, এবং এর নিচে লেখা ছিল যে এ ওই ও ঔ ভাত রাঁধো বড় বউ। মনে পড়ছে? এটা যদি আমরা ছোট ভাই বোন থাকে
তাহলে আমরা তাদেরকে কিন্তু তাদের বই থেকে এটা দেখে থাকতে পারি। এই ছবিটা যদি আমাদের মনে থাকে তাহলে নন্দলাল বসুকে চেনা আমাদের পক্ষে খুব সহজ হবে। এই ছবিটা এঁকেছিলেন এই নন্দলাল বসু। আবার তোমরা শুনলে বেশ চমকেই যাবে, বলা যায় যে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানের যে প্রচ্ছদটা তৈরি করেছিলেন, মানে সংবিধানটা তো 22 পাতা জুড়ে লেখা একটা বিশেষ ধরনের আমরা কি করতে পারি বা আমাদের কি অধিকার সে সম্বন্ধে বলা রয়েছে, আমরা সবাই জানি। তো সেইটা তৈরি করেছিলেন, এমব্লেমটা তৈরি করেছিলেন, হ্যাঁ, চারপাশে ডিজাইনটা কি হবে সেটাও তৈরি করেছিলেন নন্দলাল বসু। নন্দলাল বসু কিন্তু নিজেও শান্তিনিকেতনের একজন মাস্টারমশাই ছিলেন। তিনি সেখানে ছাত্রছাত্রীদের আর্ট বা শিল্পকলা শেখাতেন। তিনি এবং তার ছাত্ররা, তারা সবাই মিলেই কিন্তু 1950 সালে যে সংবিধান রচিত হয় তার চারপাশে মানে কি তার ডিজাইনটা ঠিক কেমন হবে সেটা ঠিক করে দিয়েছিলেন নন্দলাল বসু। তাহলে নন্দলাল বসু সম্পর্কে আমরা এইটুকু জানলাম যে তিনি একজন মহান চিত্রকর, এবং তিনি জন্মেছিলেন হচ্ছে 1882 সালের 3রা ডিসেম্বর। কোথায় জন্মেছিলেন? তিনি জন্মেছিলেন হাভেলি, খড়গপুর, সেটা হচ্ছে বিহারে। এরকম বিহারের একটা ছোট্ট মফস্বল বলা যেতে পারে। সেখানে ছোটবেলা থেকেই তার শিল্পকলার প্রতি একটা অনুরাগ লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন রকম বইয়ের পাতা থেকে বিভিন্ন ছবি, বিশেষ করে কালার্ড পিকচার্স, মানে যেটা রং দিয়ে আঁকা হয়, রং তুলিতে যা আঁকা হয়, সেটার প্রতি তিনি বিশেষ ধরনের মানে আগ্রহ দেখাতেন। তো যার ফলে কি হতো, তার পড়াশুনোটা অনেকটাই পিছিয়ে যেত। তিনি সারাক্ষণ এনগেজ রাখতেন নিজেকে এই চর্চার মধ্যে দিয়ে, আঁকার মধ্যে দিয়ে। তো বাবা মা অনেক চেষ্টা করেন, বারবার স্কুল পাল্টানো হয়, কিন্তু তবুও যেন নন্দলালের পড়াশুনোটা কমপ্লিট হয় না। শেষ পর্যন্ত তিনি এসে উপস্থিত হন আমাদের এই কলকাতা শহরে, এবং কলকাতায় আসার পরে এখানে তিনি বাবা মার কাছ থেকে পারমিশন নিয়েই আর্ট কলেজে ভর্তি হন। সেখানেই তিনি শিখতে শুরু করেন, তার শিল্পকলার প্রথম ভাগটা সম্পূর্ণ হয়। এরপর তার সঙ্গে দেখা হয় তার মাস্টারমশাই অবনীন্দ্রনাথ ঠাকুরের, এবং অবনীন্দ্রনাথ ঠাকুরকে তিনি নিজের আঁকা ছবি দেখান, এবং অবনীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারেন যে নন্দলালের মধ্যে সম্ভাবনা রয়েছে। তো এই অবস্থাতেই তিনি তারপরে তার শিক্ষা সম্পূর্ণ হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে তার পরিচালনায়, তার তত্ত্বাবধানে। তারপর একসময় দেখা যায় নন্দলাল কিন্তু রবীন্দ্রনাথের অত্যন্ত কাছের লোক হয়ে ওঠেন। আমরা দেখতে পাবো আমাদের বইতে লেখা রয়েছে, নন্দলাল প্লেইড এ মেজর রোল ইন শেপিং দ্য মডার্ন ফেস অফ ইন্ডিয়ান আর্ট। আজকে আধুনিক ভারতীয় চিত্রকলা বলতে আমরা যা কিছু বুঝি, সেখানে কিন্তু নন্দলাল বসুর একটা বিশেষ ভূমিকা রয়েছে, এবং সেটা আমাদের অস্বীকার করা চলবে না। His famous works include the painting titled Sati and Mahashweta. ভারতীয় পুরাণে যে চরিত্রগুলি রয়েছে তাদেরকে নিয়ে তিনি ছবি আঁকেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সতী এবং মহাশ্বেতার ছবি। আমার কাছে এই মুহূর্তে সতী ছবিটি রয়েছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ঠিক কি ধরনের ছবি আঁকতেন তিনি, এখান থেকে বোঝা যাবে। পরিষ্কার? তো এইরকম এই ছবিটির নাম হচ্ছে সতী। তো এই ছবিটি এঁকেছিলেন নন্দলাল বসু। হি স্কেচ মেনি অফ রবীন্দ্রনাথস ওয়ার্কস সাচ অ্যাজ চয়নিকা, গীতাঞ্জলি। রবীন্দ্রনাথের চয়নিকা, গীতাঞ্জলি এই বইগুলোর কেমন প্রচ্ছদ হবে, তার বাঁধাই কেমন হবে, এ ব্যাপারেও কিন্তু নন্দলাল বসুর ভূমিকা রয়েছে। আরও একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, আমরা তো শুনি যে আজ এই পদ্মশ্রী পেল বা কেউ ভারতরত্ন উপাধি পাচ্ছেন। তোমরা এটা শুনে খুব মজা পাবে যে এই যে ভারতরত্ন বা এই যে পদ্মশ্রী, এই যে পুরস্কারগুলো রয়েছে, সেগুলো তো একটা সার্টিফিকেট দেয় ওখান থেকে। তোমরা যখন কোনো প্রতিযোগিতায় যাও, তোমরা যখন সেখান থেকে জিতে ফেরো, তখন তোমাদেরও হাতে একটা সার্টিফিকেট থাকে। সেই যে সার্টিফিকেটটা ভারতরত্ন বা পদ্মশ্রীর, সেই সার্টিফিকেটের যে ডিজাইনটা করা হয়েছে সেটাও কিন্তু নন্দলাল বসুরই করা। নন্দলাল বসু নিজেও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধি দেয় তার কাজের জন্য। তো এবং বিশ্বভারতীও তাকে সম্মান জানায় দেশিকোত্তম উপাধি দিয়ে। কেমন? এবং এই মহান ব্যক্তি, এই মহান চিত্রকর, তিনি 16 এপ্রিল 1966 তার শেষ নিঃশ্বাস ফেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তো তিনি আর্ট সম্বন্ধে কি মনে করতেন বা আমাদের শিক্ষায় শিল্পকলার কি ভূমিকা হওয়া উচিত, সে ব্যাপারে তার চিন্তাভাবনা ব্যক্ত করেছেন তার একটি বিশেষ বইতে, যে বইটির নাম হলো
ভিশন অ্যান্ড ক্রিয়েশন। দেখো আমাদের বইতে লেখা রয়েছে যে এই যে অংশটা আমাদের আজকে আমরা পড়ব, সেখানে যে যে বই থেকে এটা নেওয়া হয়েছে তার নাম হচ্ছে দৃষ্টি আর সৃষ্টি। দৃষ্টি এবং সৃষ্টিকে ইংরেজি ট্রান্সলেশন করলে দাঁড়ায় ভিশন অ্যান্ড ক্রিয়েশন। নন্দলাল attempts to revive the aesthetic sensibilities of his country। এই বইয়ের মধ্য দিয়ে নন্দলাল বসু আসলে তার দেশের একটা বিশেষ মানে একটা বিশেষ ধরনের এস্থেটিক সেন্সিবিলিটি, এই কথাটি এই এসেটি পড়ার সময় আমাদের বারবার মনে রাখতে হবে। সেটা হলো হোয়াট ইজ এস্থেটিক সেন্সিবিলিটি। বুঝে নিই আমরা একটু। এস্থেটিক কথাটা এসেছে এস্থেটিসিজম থেকে, কেমন? তো এই এস্থেটিসিজম বা এস্থেটিক শব্দটি হচ্ছে আমাদের নান্দনিকতাকে বোঝায়। নান্দনিকতা কথাটির মানে হলো যে কোনো একটি জিনিস সম্বন্ধে, কোনো একটি বিষয় বস্তু সম্বন্ধে বা কোনো ব্যক্তি সম্বন্ধে, যা কিছু সম্বন্ধেই হোক না কেন, তার সম্বন্ধে তার ভেতরে যে সৌন্দর্য রয়েছে সেটাকে উপলব্ধি করার ক্ষমতা। এস্থেটিক কথাটির মানে হলো তাহলে শ্রী বা নান্দনিকতা বোধ। এই যে সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি মানে হলো বোধ। বোধ মানে হচ্ছে নলেজ, জ্ঞান যেমন, তেমনি অপরদিকে হচ্ছে পারসেপশন, উপলব্ধি ক্ষমতা। তাহলে কোনো জিনিসের সৌন্দর্য সম্পর্কে আমাদের মনের মধ্যে যে ধারণা, সেই ধারণাকে আমরা ডাকছি এস্থেটিক সেন্সিবিলিটি নাম দিয়ে, নান্দনিকতা বোধ দিয়ে। কোনো জিনিসের ভেতরেই তার সৌন্দর্যকে উপলব্ধি করার যে বিশেষ ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের এস্থেটিক সেন্সিবিলিটি। বোঝা গেল? এবার এই যে নান্দনিকতা বোধ, এটা আমাদের দেশের মানুষের মধ্যে যাতে নতুন করে রিভাইভ করে ওঠে। মানে উনি তাহলে মনে করা যায় যে এটা একসময় ছিল। ভারতবর্ষের চিত্রকলার ইতিহাস যদি আমরা খুব ভালো করে দেখি, যদি আমাদের কাছে কোনো বই অ্যাভেলেবল নাও থাকে, তবু যদি আমরা বিভিন্ন মন্দির, তারপরে মসজিদ, তারপরে যদি বিভিন্ন অজন্তা টেম্পলের কথা, আমি অজন্তা কেভসের কথা বলতে পারি, আমি গুহার ভেতরে যে চিত্রকলা, সেই চিত্রকলা থেকে কিন্তু এইটুকু বোঝা যায় যে আমাদের দেশের প্রাচীন ইতিহাস কিন্তু যথেষ্টই সমৃদ্ধ এবং মানুষের মধ্যে অবশ্যই একটা নান্দনিকতা বোধ বা এস্থেটিক সেন্সিবিলিটি ছিল। এবং এটাকেই আবার রিভাইভ করা, পুনর্জীবন দেওয়ার জন্য, নতুন করে আবার মানুষের সামনে আনা, এটাই ছিল দৃষ্টি আর সৃষ্টি বলে যে প্রবন্ধের সংকলন উনি লিখেছিলেন নন্দলাল বসু, তার মূল বিষয়বস্তু। এবার এখানে আমরা এইটা থেকে একটা ছোট্ট অংশ পড়ব এবং যেখানে তিনি আলোচনা করবেন, হি ডিসকাসেস দ্য ইম্পর্টেন্স অফ আর্ট এডুকেশন। তিনি গুরুত্বটা বোঝাবেন আমাদেরকে যে কোথায় আমরা শিল্পকলার সম্বন্ধে যে জ্ঞান, সেটা আমাদের কখন কিভাবে প্রয়োজন হয় সেইটা বোঝানো, অ্যান্ড মেজার্স দ্যাট কুড বি টেকেন টু ইমপ্লিমেন্ট দ্য সেম। আমাদের শিক্ষায় আর্টটাকে কিভাবে ইনকর্পোরেট করা যায়, কিভাবে শিল্পকলার শিক্ষাটাকে, এই যে আঁকা শেখা বা গান শেখা বা নাচ শেখা, বিভিন্ন ধরনের যে আর্ট এডুকেশন রয়েছে, সেটাকে কেমন করে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে শেখার সুযোগ করে দেওয়া যায়, সে ব্যাপারে এটা যে দরকার শুধু এটাই বলেনি, কিভাবে করা যেতে পারে সেটাও একটা রূপরেখা, ব্লু প্রিন্ট একটা মোটামুটি এই এসেটার ভেতরে, এই প্রবন্ধটার ভেতরে উনি তৈরি করে দিয়েছেন। তাহলে এবার আমরা চলে যাই মূল প্রবন্ধটিতে। দেখো, যেখানে শুরু হচ্ছে এভাবে, among those things that man has devised to acquire knowledge। যা কিছুই মানুষ আবিষ্কার করেছে, উদ্ভাবন করেছে, তার সুবিধের জন্য, জীবনকে স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করার জন্য মানুষ কি করেছে? বিভিন্ন রকম জিনিস উদ্ভাবন করেছে, নতুন করে তৈরি করেছে। কি জন্য তৈরি করেছে? আমরা জানি, মানুষের সভ্যতার ইতিহাস যদি দেখি তাহলে দেখব সেখানে সে বিভিন্ন রকম জিনিস উদ্ভাবন করেছে। কেন করেছে? টু অ্যাকোয়ার নলেজ। কি পাওয়ার জন্য করেছে? নলেজ পাওয়ার জন্য, অর্থাৎ জ্ঞানকে অর্জন করার জন্য, জ্ঞান অর্জনের জন্য করেছে। অর সিক ইনার ডিলাইট উইথ, শুধু জ্ঞান অর্জন নয়, তার পাশাপাশি ইনার ডিলাইট খুঁজেছে সে। ইনার ডিলাইট কথাটার মানে কি? একদিকে যেমন জ্ঞানের অন্বেষণ করেছে মানুষ, তেমনি অপরদিকে সে খুঁজে বেরিয়েছে ইনার ডিলাইট। ইন মানে ভেতরে, তাহলে আমাদের ভেতরের ডিলাইট, আনন্দ, মানে বলা যেতে পারে
যে শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, সে মন থেকে আনন্দ পাবার জন্যও কিন্তু বিভিন্ন জিনিস উদ্ভাবন করে থাকে। ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস। তাহলে যা কিছুই সে করেছে জ্ঞানার্জনের জন্য করেছে এবং হৃদয়ের আনন্দ পাওয়ার জন্যও করেছে। এই কাজগুলো করার জন্য সে কিন্তু একটা বিশেষ জিনিসের সাহায্য নিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা। মানে ভাষা কি? আমাদের ভাবনা আদান প্রদানের মাধ্যম। তো বলছে যে আমরা জ্ঞান অর্জন করি বা হৃদয়ের আনন্দ লাভ করি, সব ক্ষেত্রেই কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিভাবে রয়েছে সেটা কিন্তু নন্দলাল বসু আমাদের বুঝিয়ে দেবেন। দেখো, ইট ইজ দ্য ভেহিকল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলোসফি। ভাষা কিসের মাধ্যম? ভাষা আমাদের লিটারেচার পড়তে সাহায্য করেছে, মানে সাহিত্য। সায়েন্স পড়তে সাহায্য করেছে, বিজ্ঞান, এবং ফিলোসফি অর্থাৎ দর্শন। আমাদের জ্ঞানার্জনের যে পথ, সেই পথটাকে যদি আমরা মোটামুটি খুব সুন্দর করে ভাগ করি, তাহলে দেখতে পাবো জ্ঞানার্জনের বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো কি কি। একদিকে রয়েছে সাহিত্য, একদিকে রয়েছে বিজ্ঞান, আর একদিকে রয়েছে দর্শন। এবং এই সাহিত্য, বিজ্ঞান, দর্শন, এই যে আমাদের যদি ধরে নিই যে নলেজ হচ্ছে একটা বড় অংশ, যার মধ্যে আমরা তিনটে জায়গা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লিটারেচার, আর একটা হলো সায়েন্স, আর একটা হলো ফিলোসফি। কেমন? এই তিনটে ক্ষেত্রেই যদি আমাদের জ্ঞান অর্জন করতেই হয়, তাহলে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা মাধ্যম, ভেহিকল, গাড়ি বলা যায়। লিটারেচার সার্টেইনলি প্রোভাইডস ম্যান ইনার ডিলাইট। এক্ষেত্রে নন্দলাল বসু বলছেন লিটারেচার হচ্ছে সেই অংশটা, সাহিত্য হচ্ছে সেই অংশটা যা আমাদেরকে এই ইনার ডিলাইট বা হৃদয়ের আনন্দ খুঁজে পেতে সাহায্য করে। বাট ইটস ফিল্ড অফ এক্সপ্রেশন ইজ লিমিটেড। কিন্তু লিটারেচারের, সাহিত্যের যে শাখা প্রশাখা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নন্দলাল বসু বলছেন তার ফিল্ড অফ এক্সপ্রেশন মানে প্রকাশ। লিটারেচার নিজেকে যেভাবে প্রকাশ করে, মানুষ তার হৃদয়ের আনন্দকে লিটারেচারের মাধ্যমে সাস্টেইন করে, ধরে রাখে। কেমন? তো সাহিত্য কি করছে? সাহিত্যের মধ্যে রয়েছে তার কিন্তু কিছু লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাকে দূর করার জন্যই রয়েছে কারা? আর্ট, মিউজিক, ডান্স অ্যান্ড লাইফ মেক আপ ফর দিস। তাহলে সাহিত্য আমাদের মনের আনন্দকে যেমন ধরে রাখতে পারে, তেমনি তার প্রকাশের মাধ্যমটা হচ্ছে, প্রকাশের বিভিন্ন স্থানটা হচ্ছে অত্যন্ত কি বলবো, লিমিটেড, সীমাবদ্ধ। হ্যাঁ, তো সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্যই আমরা লিটারেচারের পাশাপাশি কার সাহায্য নিই? আর্ট, চিত্রকলা, মিউজিক, সঙ্গীত, ডান্স, নৃত্যকলা। এই ধরনের যে চর্চাগুলো রয়েছে, এগুলো আমাদের কিভাবে সাহায্য করে? তাহলে এগুলো লিটারেচার যেখানে পৌঁছতে পারে না, সেখানে কিন্তু এরা পৌঁছে যায় এবং আমাদেরকে এই যে আমাদের ভেতরের যে আনন্দ, যে আমাদের যে উদ্ভাবনী ক্ষমতা, আমি একটা কিছু আবিষ্কার করলাম, সেই উদ্ভাবনের যে আনন্দ, সেটাকে ভাগ করে নিতে সাহায্য করে। দে হ্যাভ দেয়ার ওন স্পেশালিটিস অফ এক্সপ্রেশন অ্যাজ লিটারেচার হ্যাজ ইটস। সাহিত্যের যেমন নিজের প্রকাশভঙ্গি রয়েছে বিভিন্ন ধরনের, তেমনি আর্ট, মিউজিক, ডান্স, এদের প্রত্যেকের একটা বিশেষ ফর্ম রয়েছে। আমরা সবাই জানি আমাদের কাছে ছবি আঁকা এক ধরনের মানে আছে, গানের এক ধরনের মানে আছে, নাচ এক ধরনের ভাষা তৈরি করে। তো এই সবগুলোই হচ্ছে লিটারেচারের যেমন নিজের প্রকাশের জায়গা রয়েছে। যেমন আমরা সাহিত্যের ক্ষেত্রে দেখতে পাই, সেখানে গল্প লেখা হয়, কবিতা লেখা হয়, নাটক তৈরি হয়, তাই না? তো সেরকমই চিত্রকলা, সঙ্গীত, তারপর স্থাপত্য, নাচ, এ সব কিছুরই কিন্তু আলাদা আলাদা প্রকাশভঙ্গি রয়েছে এবং প্রত্যেকেই তাদের নিজেদের জায়গায় ভীষণ রকম মানে স্পেশাল, খুবই বিশেষ। ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস। মানুষ কি করেছে চিরকাল? মানুষ চিরকাল তার চারপাশের যে পৃথিবীটা রয়েছে, তাকে সবসময় অ্যাপ্রিহেন্ড করতে চেষ্টা করেছে। নতুন শব্দ, অ্যাপ্রিহেন্ড করা মানে কি? অ্যাপ্রিহেন্ড করা মানে হচ্ছে যে বুঝতে পারা, সম্পূর্ণভাবে বুঝতে পারা। সে তার চারপাশটাকে উপলব্ধি করতে চেয়েছে। বলা ভালো যে উপলব্ধি করতে চেয়েছে। মানুষ তার চারপাশের যে পৃথিবী রয়েছে, তাকে সবসময়ই সে
তার মাইন্ড অ্যান্ড সেন্সেস, মাইন্ড হলো আমাদের মন, মনন, আমাদের মন থেকে ভাবার ক্ষমতা, এবং সেন্সেস, সেন্সেস মানে কি? সেন্সেস মানে হলো আমাদের ইন্দ্রিয়। আমরা যে ইন্দ্রিয়ের মাধ্যমে চারপাশটাকে বুঝতে পারি। কি কি ইন্দ্রিয় রয়েছে আমাদের? 5টা ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এবং রয়েছে আমাদের মন, অর্থাৎ আমাদের চিন্তা করার একটা ক্ষমতা রয়েছে। এবং এইটা দিয়ে আমরা কি করি? এইটা দিয়েই কিন্তু আমরা আমাদের চারপাশটাকে বোঝার চেষ্টা করি। প্রথম থেকে, একটা ছোট্ট শিশু থেকে যদি শুরু করা যায় তাহলে দেখা যাবে সেও কিন্তু তার চারপাশটাকে এইভাবেই বুঝতে চেষ্টা করে। শুধু যে বুঝতে চেষ্টা করে তার পৃথিবীটাকে এমনটাই নয়, ডিরাইভস এস্থেটিক ডিলাইট। এবং এই যে বুঝতে পারা, শুধু বুঝতে পেরেই তো থেমে যায় না, সে সেখান থেকে কি পাওয়ার চেষ্টা করে? একটা এস্থেটিক ডিলাইট পাওয়ার চেষ্টা করে। একটু আগে আমরা বলছিলাম এস্থেটিক সেন্সিবিলিটি, নান্দনিকতা বোধ, এবার একটা শব্দ এলো, সেটা হচ্ছে বলছে এস্থেটিক ডিলাইট। অর্থাৎ নান্দনিক আনন্দ। আমি বুঝিয়ে দিচ্ছি, সেখান থেকে সে একটা নান্দনিক আনন্দ পাওয়ার চেষ্টা করে। অ্যান্ড কমিউনিকেটস দিস টু আদার্স। এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে। ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস। মানুষ তার মনের ক্ষমতা দিয়ে, তার ইন্দ্রিয়ের ক্ষমতা দিয়ে সে সমস্ত পৃথিবীটাকে উপলব্ধি করার চেষ্টা করে। তারপর কি করে? সেখান থেকে, এই উপলব্ধি থেকে সে পৌঁছয় কোথায়? একটা এস্থেটিক ডিলাইটের জায়গায়, অর্থাৎ একটা নান্দনিক আনন্দের স্তরে গিয়ে পৌঁছয়। এবং সেখান থেকে সে কমিউনিকেটস দিস টু আদার্স। কি করে? কমিউনিকেশন মানে যোগাযোগ, একে অপরের সঙ্গে সেইটাকে ভাগ করে নিতে চায়, তারা শেয়ার করে নিতে চায়। আমরা কি করি? আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন সেখানে গিয়ে প্রচুর ছবি তুলি, তাই না? তো সেই ছবিগুলো আমরা কি করি? প্রথমে আমরা দৃশ্যটা দেখি, বোঝার চেষ্টা করি, তারপর সেখান থেকে একটা আনন্দ পাই, এবং সেই আনন্দটা তারপর কি করি? আমাদের যে চারপাশে যারা রয়েছে তাদের সঙ্গে সেটা ভাগ করে নিই। এডুকেশন ইন arts heightens man's knowledge and aesthetic experience and trains him in various modes of expression. এখান থেকে প্রশ্ন আসে, কেমন এডুকেশন ইন আর্ট কি কাজ করে? আমাদের যে শিল্পকলার এডুকেশন বা শিক্ষার দরকার আমরা বলছি, তো সেটা আমাদের কিভাবে সাহায্য করে? সেটা আমাদেরকে হাইটেন করে, অর্থাৎ হাইটেন করা মানে হচ্ছে উন্নত করে আমাদেরকে। কি উন্নত করে? আমাদের ম্যানস নলেজ, মানুষের জ্ঞানের জগৎটাকে অনেকটাই উন্নত করে। অ্যান্ড এস্থেটিক এক্সপিরিয়েন্স, অর্থাৎ সে যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছে তার এই নান্দনিক অভিজ্ঞতা, মানুষের মনে যে নান্দনিক অভিজ্ঞতা সে অর্জন করেছে সেটাকে উন্নত করতে সাহায্য করে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা শোনো, ট্রেইনস হিম ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন। এবং এই যে এডুকেশন ইন আর্টের কথা আমরা বলছি, যে শিল্পকলা শিক্ষা কি করে? আমাদেরকে ট্রেন করে। ট্রেনিং শুনেছি আমরা, ট্রেন করে, আমাদেরকে শেখায়। কি শেখায়? ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন। আমরা যা উপলব্ধি করি, আমরা যে অভিজ্ঞতা অর্জন করি, এই যে আমাদের নান্দনিকতা বোধ থেকে, কোনো জিনিস থেকে আমরা যা কিছুই শিখি না কেন, সেইটাকে এক্সপ্রেস করতে, প্রকাশ করতে শেখায়। শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমেই যে লিখে বা পড়েই যে সবটা প্রকাশ করা যায় এমনটা তো নয়। তো সেইটাকে প্রকাশ করার ভঙ্গিটা ঠিক কী হতে পারে, এ ব্যাপারে সাহায্য করতে পারে আমাদের এডুকেশন ইন আর্ট, শিল্পকলার শিক্ষা। দিস এডুকেশন ইন আর্ট, মিউজিক অ্যান্ড ডান্স, এই শিল্পকলার শিক্ষা অথবা সঙ্গীত শিক্ষা কিংবা নৃত্যকলা cannot be achieved through the medium of reading and writing. একটু আগে আমরা বলছিলাম রিডিং এবং রাইটিং, পড়া এবং লেখা, এর মধ্যে দিয়ে কিন্তু এই 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 যে এক্সপ্রেশন করার যে, এই যে নিজেকে প্রকাশ করার যে ভঙ্গি, এটাকে রপ্ত করা সম্ভব নয়। লাইক দ্য ইয়ার ক্যানট ডু হোয়াট দ্য আই ইজ মেড টু ডু। ঠিক একই রকম কথা বলছেন যে কান তো ওই কাজটা করতে পারে না যেটা চোখ পারে, তাই না? চোখ দিয়ে যা সম্ভব, কান দিয়ে তো সে কাজ করা সম্ভব নয়। সেরকমই পড়াশুনো বা লিটারেচার, সাহিত্য চর্চা দিয়ে যা সম্ভব সেটা হয়, কিন্তু তার বাদ বাকি যা আমাদের প্রকাশ করার যে মাধ্যমগুলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে এই আর্ট এডুকেশনটা সাহায্য করতেই পারে, যেটাকে কখনোই লেখা এবং পড়ার মাধ্যমে রপ্ত করা সম্ভব নয়। ভেবে দেখো, যদি আমরা কেউ নৃত্যকলা শিখতে চাই, তাহলে কি আমরা পড়ে বা লিখে শিখতে পারবো? ওটাকে তো নতুন একটা অন্য পদ্ধতিতেই শিখতে হবে। যদি আমাদের গান শিখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি ভয়েস ট্রেনিং, স্বরের একটা ট্রেনিং দরকার, হ্যাঁ, এরকম।
শিল্পকলার তেমনি ঠিকই একই রকমভাবে কেউ যদি কোনো মূর্তি গড়তে চায় তাহলে তাকে শিখতে হবে মাটির ওপর খড়ের প্রলেপ দিয়ে কেমন করে মূর্তি গড়তে হয়। কেউ যদি আঁকতে চায় তাহলে তাকে রং তুলির ব্যবহার জানতে হবে। এরকমই। এবার আমরা যাব সেকেন্ড প্যারাগ্রাফে। ইফ দ্য অবজেক্টিভ অফ আওয়ার এডুকেশন ইজ টোটাল ডেভেলপমেন্ট। শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে একটা টোটাল ডেভেলপমেন্ট, একটা সামগ্রিক বিকাশ, মানে আমাদের চরিত্র মনন সবকিছুরই একটা পরিপূর্ণ বিকাশ। আর্ট ট্রেনিং শুড হ্যাভ দ্য সেম স্টেটাস অ্যান্ড ইম্পর্টেন্স অ্যাজ রিডিং অ্যান্ড রাইটিং। নন্দলাল বসু খুব জোর দিয়ে বলছেন ঠিক যেভাবে আমাদের সামগ্রিক বিকাশের জন্য আমাদের এডুকেশনের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, ঠিক সেরকমভাবেই আর্ট ট্রেনিং, শিল্পকলার শিক্ষাটাও কিন্তু সে ব্যাপারেও কিন্তু একটা ট্রেনিংয়ের আমাদের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এই প্রয়োজনটা রয়েছে এবং এটার সেম স্টেটাস অ্যাজ রিডিং অ্যান্ড রাইটিং। লেখাপড়াটা যতখানি গুরুত্বপূর্ণ ঠিক ততটাই মর্যাদা রাখতে হবে কার প্রতি? আর্ট এডুকেশনের প্রতি, আর্টের ট্রেনিংয়ের প্রতি। শিল্পকলার চর্চাটাও আমাদের পড়াশুনোর মতোই সমান গুরুত্বপূর্ণ। But the provision that our universities make for this is sorely inadequate at present. কিন্তু বর্তমানকালে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব বিশ্ববিদ্যালয় শিক্ষার জগতে দেখা যাচ্ছে যে এই রকম কোনো প্রভিশন প্রায় নেই। প্রভিশন হলো ব্যবস্থা, মানে আমাদের পড়াশুনোর যা সিস্টেম, আমরা যদি এখনো তাকাই, নন্দলাল বসু এই এসেটা লিখেছেন বহুদিন আগে, কিন্তু আজও যদি আমরা আমাদের হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জগতে তাকাই তাহলে দেখতে পাবো যে সেই জগতে কিন্তু যথেষ্ট অব্যবস্থা রয়েছে এবং একটা অবহেলাও রয়েছে আর্ট এডুকেশনের প্রতি। আমরা কিন্তু ইনঅ্যাডিকুয়েট, ভীষণ অপ্রতুল, একেবারেই নেই প্রায় বলা চলে। এই যে মর্যাদা যার সমান হওয়া উচিত লেখাপড়ার সঙ্গে সঙ্গে শিল্পকলার চর্চারও, সেই মর্যাদা কিন্তু আমাদের হায়ার এডুকেশন সিস্টেম, উচ্চশিক্ষা ব্যবস্থায় খুবই ইনঅ্যাডিকুয়েট, মানে অপ্রতুল, নেই প্রায়। It would seem that this is due to the general notion that art is the exclusive property, preserve of a few professional and common people have nothing to do with it. তো উনি বলছেন যে এর কারণ কি? এই কারণগুলো যদি আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে একটা জেনারেল নোশন রয়েছে, একটা সাধারণ ধারণা রয়েছে, লোকে এটা ভাবতে ভালোবাসে যে আর্ট বা শিল্পকলা হচ্ছে এক্সক্লুসিভ প্রিজার্ভ। কাদের জন্য? এটা যেন সংরক্ষিত, এক্সক্লুসিভলি তাদের জন্যই। যে একমাত্র একচেটিয়া অধিকার রয়েছে কাদের? অফ এ ফিউ প্রফেশনালস অ্যান্ড কমন পিপল হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। বলছে যারা পেশাদার, যারা আঁকে, ধরো যারা ছবি বানায়, যারা সিনেমা তৈরি করে, যারা ধরো বিভিন্ন মূর্তি তৈরি করে, এটা যেন তাদেরই একচেটিয়া অধিকারের জায়গা। এটা কারা ভাবে? এটা হচ্ছে আমাদের দেশের সাধারণ জনমানসে এইরকম একটা ধারণার প্রচলন আছে এবং সাধারণ মানুষের এর সাথে কোনো লেনাদেনা নেই, সাধারণ মানুষের এ ব্যাপারে কোনো যোগসাজশ নেই, এইরকম একটা ধারণা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। When the educated do not feel any sense of shame at not understanding art, what question can there be of commoners? তাহলে যদি আমাদের দেশের শিক্ষিত জনসমাজই ভাবে যে আর্ট এডুকেশন না থাকাটা তেমন কোনো লজ্জার ব্যাপার নয়, মানে আমার শিল্প সম্পর্কে কোনো বোধ নেই, আমার সে ব্যাপারে কোনো শিক্ষা নেই, কোনো ট্রেনিং নেই, এই কথাটা বলার মধ্যে কোনো লজ্জাও নেই, এটা যদি আমাদের শিক্ষিত জনসমাজের বক্তব্য হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই, তারাই বা কি করবে? They cannot differentiate between a painting and a photograph. যেহেতু আর্ট এডুকেশন নেই, শিল্প সম্বন্ধে কোনো শিক্ষাই নেই, জানাই নেই কিভাবে পার্থক্য করতে হয় কাদের কাদের মধ্যে, কোনটা পেইন্টিং, কোনটা একটা ছবি বলবো আর কোনটাকে একটা ফটোগ্রাফ বলবো। ফটোগ্রাফ মানে ফটো, আলোকচিত্র। তো এই দুটোর মধ্যে কিন্তু আমরা পার্থক্য নিরূপণ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ওই আর্ট এডুকেশন বা শিল্পকলার শিক্ষাটা সুলভ হচ্ছে। They gape in amazement at Japanese dolls as if they are great specimens of art. তাই তাদের দেখা যায় যে জাপানি পুতুল, রংচঙে জাপানি পুতুল, সেগুলোকেও তারা কিন্তু মহাবিস্ময়ে দেখছে, যেন এটা কতই সুন্দর একটা শিল্পকলার নিদর্শন, যেন একটা আদর্শ নমুনা। Garish German rappers in red, blue and purple do not strain their eyes but give them pleasure. বলছে যে চকচকে জিনিসগুলো যেগুলো বাইরে পাওয়া যায়, র্যাপার যা দিয়ে আমরা বিভিন্ন গিফটের প্যাকেট করি, গ্যারিশ মানে অতিরিক্ত উজ্জ্বল, মানে লাউড বলা চলে, মানে একেবারে চকচকে, যেটা এরকম চকচকে জার্মান
কাগজ বলছেন, কাগজ র্যাপারগুলো হচ্ছে কাগজের তৈরি হয়, তো শুধু সেই চকচকে কাগজগুলো যেগুলো লাল, নীল, বেগনি বিভিন্ন রঙে পাওয়া যায়, ডু নট স্ট্রেইন দেয়ার আইজ বাট গিভ দেম প্লেজার, আনন্দ দেয়, ওদের চোখকে টাটায় না, মানে চোখটা ওদের চোখের মানে ওদের চোখে পড়ে না। এই যে উজ্জ্বলতা, এই যে অতিরিক্ত উজ্জ্বলতা, এটা যে চোখের পক্ষে পীড়াদায়ক, এই কথাটা তাদের মনেই হয় না। এর উল্টে তারা কি পায়, এখান থেকেও একটা আনন্দ পাবার চেষ্টা করে। নন্দলাল বসু আসলে এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ যেটা আমরা পড়ছি প্লেস অফ আর্ট ইন এডুকেশনে, সেখানে বলার চেষ্টা করছেন যে মানুষের শিল্পকলা সম্বন্ধে ধারণাটা ঠিক কি। তো তা বলতে গিয়ে তিনি বলছেন, অন গ্রাউন্ডস অফ ইউটিলিটি দে ইউজ tin containers in place of earthen pitchers they can easily lay their hands on. মানুষ কি করে, উপযোগিতা, তার জীবনে কোনটা বেশি উপযোগী সেটাকে নির্ধারণ করে এবং যেটা হাতের কাছে পায় সেটাকেই ব্যবহার করে। যেমন দেখা যায় যে টিনের পাত্র সে অধিক ব্যবহার করে, কিন্তু এলিগেন্ট আর্থেন পিচার্স মানে যেগুলো ভীষণ সুন্দর মাটির পাত্র সেগুলোকে খুব একটা গুরুত্ব সে দেয় না। The educated public of this country and its universities are mainly responsible for this. খুব পরিষ্কার করে নন্দলাল বসু বলছেন যে এর জন্য কারা দায়ী, এই যে মানুষের মধ্যে একটা রুচিবোধ তৈরি হয়নি, এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা দায়ী। আর কারা দায়ী, যারা এডুকেটেড পাবলিক মানে যারা তথাকথিত শিক্ষিত, তারা কিন্তু এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। A cursory look at our educational scene will reveal that, বলছেন যে যদি আমরা একটা কারসারি লুক, একটা ভাষাভাবেও যদি তাকাই পুরো আমাদের এডুকেশনাল সিনটাতে, মানে কি চলছে আমাদের শিক্ষা জগতে, সেখানে যদি খুব অল্প করে মানে খুব বেশ ভালো করে না দেখেও যদি মোটামুটি আমরা একটা ছবি তো পাওয়ার চেষ্টা করি, তো সেখানেই আমরা খুব পরিষ্কার দেখতে পাবো while this country's cultural life has fanned out, যদিও আমাদের দেশের সংস্কৃতি নিয়ে অনেক লাভঝাপ হয়, আমরা অনেক সংস্কৃতিবান বলে জাহিরও করা হয়, আমাদের সাংস্কৃতিক জীবনকে সেলিব্রেট করারও একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়, কিন্তু its aesthetic sensibilities have grown distressingly worse. দেখা যাচ্ছে যে তা নিয়ে যতই লাফালাফি করা হোক না কেন আমাদের সাংস্কৃতিক জীবন নিয়ে, আসলে এই যে এস্থেটিক সেন্সিবিলিটি বা নান্দনিকতার যে বোধ, এটা তৈরি করার বা এটাকে নার্চার করার, মানে এটাকে সুন্দর করে যত্ন করে গড়ে তোলার বা ধরে রাখার কিন্তু কোনো রকম ব্যবস্থা আমাদের মধ্যে দেখা যায় না, আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় না, আমাদের জনমানসেও দেখা যায় না। এইটা তাই আস্তে আস্তে ডিস্ট্রেসিংলি, খুব হতাশ লাগে এইটা ভাবলে, খুব শোচনীয়ভাবে খারাপ হয়ে চলেছে। দিনের পর দিন কিন্তু আমাদের দেশের নান্দনিকতা বোধ একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। দ্য অনলি রিড্রেস ফর দিস, তাহলে এর যদি একটা প্রতিকার করতে হয়, মানে এইটা তো খুব একটা ভালো হচ্ছে না আমাদের দেশের পক্ষে, তাই উনি বলছেন যদি কোনো প্রতিকার করতেই হয় তাহলে কোথায় কি খুঁজতে হবে। For this lies in spreading art education among the so-called educated public. তাহলে প্রথমেই যেটা করতে হবে, আমাদের যে শিক্ষিত জনসমাজ রয়েছে সেই জনসমাজকে প্রথমে শিক্ষিত করে তুলতে হবে এই আর্ট এডুকেশনের মধ্য দিয়ে। তাদেরকে শিল্পকলার বোধ শেখাতে হবে, কেন এই চর্চা জরুরি, কি কারণে জরুরি, বা কিভাবেই বা এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে প্রথমে শেখাতে হবে। কারণটা কি? As they set the standards for the people at large. কারণ আমাদের দেশের রুচি কোন দিকে এগোবে এ ব্যাপারে কিন্তু শিক্ষিত জনমানুষের একটা ভূমিকা থাকে। মানুষ কিন্তু, সাধারণ মানুষ তাদেরকেই ফলো করে, তাই তাদের শিক্ষা যদি আগে হয় তাদের থেকেই গোটা সমাজ কিন্তু শিখতে পারবে। The absence of a sense of beauty not only cheats man of aesthetic experience. মানুষের মধ্যে যদি সৌন্দর্যবোধ নাই থাকে, এস্থেটিক সেন্সিবিলিটিকে একটা নতুন কথা বলা যেতে পারে যে সেন্স অফ বিউটি, মানে সৌন্দর্যের বোধ। কোন রকম সৌন্দর্যের বোধ যদি তার ভেতরে না থাকে তাহলে কি ক্ষতি হতে পারে সে ব্যাপারে একটা ছোট্ট আলোচনা উনি করছেন। দেখো যে সেন্স অফ বিউটি বা সৌন্দর্য বোধ যদি তার ভেতরে না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা মানুষকে বঞ্চিতই করে। কোন দিক থেকে বঞ্চিত করে? তার এস্থেটিক এক্সপিরিয়েন্স থেকে তাকে বঞ্চিত করে, সে কোনো নান্দনিক অভিজ্ঞতা অর্জন করতে পারে না। বাট এটা শুধু তাই নয়, তার পাশাপাশি বাট ইট অলসো হার্মস হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। বলছেন যে আমার মধ্যে যদি এই শিক্ষাটা না থাকে যে কোনো জিনিসকে কেন আমি সুন্দর বলছি বা বুঝতেই পারলাম না যে সে সুন্দর, সেক্ষেত্রে কিন্তু এই নান্দনিক অভিজ্ঞতা থেকে যেমন তিনি একদিকে বঞ্চিত হন, তেমনি পাশাপাশি তার
ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, মানে তার শারীরিক মানসিক যে মানে ভালো থাকা, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে তার এই ছন্দটা কিন্তু নষ্ট হয়, হ্যাঁ, বিঘ্নিত হয়। Those who lack this sense and litter rubbish in their houses and courtyards keep themselves and their surroundings filthy, speed Beetlejuice on their walls, streets, even railway coaches, harm their own health and that of others. যাদের মধ্যে বোধ নেই কোনো, যে ভালোভাবে কিভাবে থাকতে হয়, সুন্দরভাবে কিভাবে থাকতে হয়, তারা কি করে, তারা কিন্তু যেখানে সেখানেই তারা রাবিশ অর্থাৎ জঞ্জাল ছড়িয়ে রাখে। তারা কি করে, তারা বিভিন্ন রকম জায়গায় তাদের ঘর বাড়ি আসবাবপত্র সব কিছুতেই কিন্তু সেই ছাপটা টের পাওয়া যায়। তারা কি করে, স্প্রেড করে রাখে, লিটার করে রাখে, চারিদিকে ইতস্তত ছড়িয়ে রাখে সমস্ত জঞ্জাল, বাড়িতে, উঠোনে, সব জায়গায়। এবং এই অভ্যেসটাই সে ক্যারি করে, নিয়ে চলে যায় কোথায় কোথায়। বলছেন যে দেখা যায় যে তারা তাদের সারাউন্ডিংসটাকে, তাদের চারপাশটাকে, পরিবেশটাকেও ফিল্দি বানিয়ে ফেলেছে, অর্থাৎ নোংরা করে ফেলেছে। স্পিড বিটলজুস অন দেয়ার ওয়ালস, পানের পিক ফেলে দেয় দেওয়ালে, স্ট্রিটস, রাস্তায় ফেলে দেয় যেখানে সেখানে, ইভেন রেলওয়ে কোচেস, রেলের কামরায় উঠলেও দেখা যায় যে পানির পিকের দাগ রয়েছে, যে পাচ্ছে যেখানে নোংরা ফেলে দিচ্ছে, পানির পিক ফেলছে। এইভাবে তারা কি করে, চারপাশটাকে এতটাই নোংরা করে ফেলে। এবং এটা যে শুধুমাত্র হার্ম দেয়ার ওন হেলথ তাই নয়, একদিকে তাদের নিজেদের স্বাস্থ্য যে খারাপ হচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে এমনটাই নয়, তার চারপাশে যারা রয়েছে তাদেরও কিন্তু এর থেকে একটা বিশাল ক্ষতি হচ্ছে। দে কন্ট্যামিনেট সোসাইটি উইথ ডিজিজেস। তারা কি করে, তারা কিন্তু আসলে আমাদের এই সমাজটাকে দুর্গন্ধময় করে তোলে, একটা দূষিত অবস্থায় পৌঁছে দেয়, রোগ ছড়ায়। অ্যান্ড দেয়ার ডেসপিকেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার অন দ্য আদার। এবং তাদের এই জঘন্য মানের আচরণের জন্য ফলাফল কাদেরকে ভুগতে হয়, শুধু তারা যে ভোগে তা তো নয়, তাদের চারপাশে যারা থাকে, তাদের সঙ্গে হয়তো একই কোচে যারা যাচ্ছে, কোনো একটা জায়গায় ট্রাভেল করছে, তাদেরকেও এই আচরণের জন্য ফলাফল ভোগ করতে হয়। তাহলে নন্দলাল বসু আমাদের বোঝাতে চাইছেন যে আমাদের যদি আর্ট এডুকেশন না থাকে, তাহলে আমরা ঠিক কী কী ধরনের কাজ করি, এবং আমাদের মধ্যে এই যে সৌন্দর্যের বোধটা না থাকা, এটা আমাদের ঠিক কতটা ক্ষতি সাধন করে, এ ব্যাপারে তিনি কিন্তু একটা খুব সুন্দর ছবি আমাদের সামনে তুলে ধরছেন। তারপর দেখো, there are some amongst us who think that art is the domain for the rich and the pleasure loving and want to banish it with contempt from their daily lives. আমাদের মধ্যেই কেউ কেউ আছেন যারা ভাবেন যে এই যে শিল্পকলার চর্চাটা, এটা শুধুমাত্র ধনীদের জন্য, এটা শুধুমাত্র বড় লোকদের জন্য, যারা প্লেজার লাভিং, যারা আমোদে, শুধুমাত্র তাদের জন্যই। এবং এই ব্যাপারে তাদের একটা পরিষ্কার, তারা একটা স্ট্যান্ড পয়েন্ট নেন, সেটা হলো যে তারা কি চান, তারা চান ওয়ান্ট টু ব্যানিশ ইট উইথ কন্টেম্প্ট ফ্রম দেয়ার ডেইলি লাইফ। তাদের প্রতিদিনের জীবন থেকে আর্টকে তারা ঝেঁটিয়ে বিদায় করে দিতে চান এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। শিল্পের যে ভূমিকা রয়েছে আমাদের জীবনে, সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। কেন করেন? তারা বিশ্বাস করেন মনে প্রাণে যে যারা বড় লোক, যারা আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকে, আর্টটা যেন শুধু তাদেরই জন্য। They forget the vitality of a work of art lies in its sense of beauty and order, not in its money value. তারা আসলে মূল যে কথাটা, শিল্পের যে মূল কথা, সেটাই ভুলে যান। কারণ একটা শিল্পের মানে ওয়ার্ক অফ আর্ট, একটা যদি একটা শিল্পকলা আমরা লক্ষ্য করি, তার যে ভাইটালিটি, তার যে জীবন্ত হয়ে ওঠাটা, এটা কার উপর নির্ভর করে? এটা কার মধ্যে নিহিত থাকে? আমাদেরই সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার, আমাদের নিজেদের ভেতরের যে সৌন্দর্যবোধ এবং যে অর্ডার রয়েছে। খুব জরুরি একটা কথা, অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা। এই যে পরিপাটি করে কোনো কিছুকে মানে পরিবেশন করা, এইটার মধ্যেই যে আসলে লুকিয়ে আছে আমাদের শিল্পকলার প্রতি ভালোবাসার মূল জায়গাটা, সেটাই তারা কিন্তু একেবারে ভুলে যান। তারা তখন ওই শিল্পকলা থেকে যে প্রাপ্ত জিনিসটি, তাকে শুধুমাত্রই তার মানি ভ্যালু, তার অর্থনৈতিক ভ্যালু, মূল্য ঠিক কতটা, তা দিয়েই বিচার করার চেষ্টা করেন। তারা ভুলে যান যে আমাদের নিজেদের সৌন্দর্য বোধ দিয়েই কিন্তু কোনো শিল্প সুন্দর হয়ে ওঠে। যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছে নন্দলাল বসু, দেখো তোমরা। এ পুয়ার সান্তাল সুইপস এন্ড মপস হিজ হাট, স্ট্যাক্স ইন অর্ডার হিজ আর্দেন পটস এন্ড ট্যাটার্ড কুইলস। বলছে একজন দরিদ্র সাঁওতাল, যার কাছে খুব একটা অর্থ নেই, সেও কিন্তু নিজের বাড়িটা ঝেড়ে পুছে ঠিক করে পরিষ্কার করে রাখে। স্ট্যাক্স ইন অর্ডার হিজ আর্দেন পটস, তার মাটির বাসনগুলোকে সে সুন্দরভাবে গুছিয়ে রাখে। অ্যান্ড ট্যাটার্ড কুইলস, হয়তো ছেঁড়া কাঁথা রয়েছে তার কাছে, সেটাকেও সে যত্ন করে গুছিয়ে রাখে।
কিন্তু তার পাশাপাশি আরেকটা ছবি তুলে ধরছেন নন্দলাল বসু, দেখো, an educated college student skips his clothes and things in disorganized mess in his seemingly palatial hostel room or lodging. হয়তো ভাড়া বাড়িতে রয়েছে, অনেক পয়সা খরচ করে কোনো ধনীর সন্তান, তাকে পড়তে পাঠানো হয়েছে, সে কি করছে, সে কিন্তু তার সমস্ত জিনিসপত্র, জামা কাপড় অত্যন্ত ডিসঅর্গানাইজড মেস, অর্থাৎ একেবারেই বিশৃঙ্খল অবস্থায় চারপাশে ছড়িয়ে রেখে দিয়েছে তার ছাত্রাবাসে অথবা যেখানে সে থাকে ভাড়া বাড়িতে সেখানে। ফর দ্য পুয়ার সান্তাল দ্য সেন্স অফ বিউটি ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ হিজ লাইফ। ওই দরিদ্র সাঁওতালের কাছে কিন্তু তার জীবনযাত্রার একটা বিশেষ অংশই হচ্ছে সুন্দর করে বাঁচা। তার মধ্যে যে সেন্স অফ বিউটি রয়েছে, সৌন্দর্যের যে বোধ রয়েছে, সেটা কিন্তু তার জীবনের একটা এসেনশিয়াল পার্ট। তার জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সো ভাইটাল। এবং বলছেন যে শুধু গুরুত্বপূর্ণ পার্ট নয়, শুধু গুরুত্বপূর্ণ অংশ তাই নয়, এটা তার জীবন ধারণের একটা পদ্ধতিও, যেটা সে কখনোই ছেড়ে যেতে পারবে না। ফর দ্য রিচ ম্যান সানস ইট ইজ সুপারফিশিয়াল সো লাইফলেস। একজন দরিদ্র সাঁওতালের কাছে সুন্দরভাবে গুছিয়ে বাঁচাটা হচ্ছে তার জীবন খাওয়ার মতোই, তার ঘুমানোর মতোই ইম্পর্টেন্ট। কিন্তু এই যে ধনীর সন্তানটি যাকে আমরা দেখছি, সে সমস্ত জামা কাপড়, তার জিনিসপত্র সব জায়গায় ছড়িয়ে রয়েছে, এইটার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে তার কাছে এই যে আর্ট অফ লিভিংটা, যে জীবনযাপনের যে সৌন্দর্য বোধ থাকাটা, এটা হচ্ছে সুপারফিশিয়াল, ওপর ভাষা, যার মধ্যে কোনো সত্যিকারের কোনো লাইফ নেই, লাইফলেস, জীবনহীন। মানে তার কাছে কিন্তু এগুলোর গুরুত্ব মোটেই মানে একেবারেই গুরুত্বপূর্ণ নয় তার কাছে। I often see our educated men advertise their devotion to art by showing framed pin-ups side by side with good paintings. বলছেন, আমি অনেক সময় দেখেছি অনেক শিক্ষিত জনসাধারণের বাড়িতে যে তারা কি প্রচার করতে চান, তারা তাদের বাড়িতে ভীষণ সুন্দর শিল্পকলা নিদর্শন, ছবি, সেগুলোকে দেওয়ালে সুন্দর করে টাঙিয়ে রেখেছেন, যা দিয়ে তিনি প্রচার করতে চাইছেন যে তিনি ভীষণ শিল্পবোধ সম্পন্ন একজন মানুষ। কিন্তু আই সি ইন দ্য হস্টেল রুম শার্ট হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস। কিন্তু যদি হস্টেলের ঘরগুলোতে তাকাই, তাহলে কি দেখতে পাই তাদেরই ছেলে মেয়েরা হয়তো হস্টেলে গিয়ে আছে এবং তারা কি করছে, ওই যে দরজার যেখানে আমরা ছবি টাঙানোর জায়গা, সেখান থেকে হয়তো জামা ঝুলছে। টি কাপস অ্যান্ড কমস লিটারিং দ্য স্টাডি টেবিল। পড়াশুনোর জায়গায় কি আছে, যে কাপে চা খাওয়া হয়ে গেছে সেগুলো গড়াগড়ি খাচ্ছে, বা চিরুনি যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে। পেপার ফ্লাওয়ার্স ফ্রম স্টাক ইনটু ইউজড কোকো টিনস। কোকো টিন যেটা খাওয়া হয়ে গেছে, কোকোর যে কৌটো, তার মধ্যে একটা কাগজের ফুল গুজে রেখে দিয়েছে। অ্যান্ড ফর ড্রেস, আরও মজা করে বলছেন যে যদি পোশাক আশাকের দিকে তাকান তাহলে অবশ্যই দেখবেন, আই সি পিপল ইউজ দ্য ওপেন ব্রেস্টেড জ্যাকেট উইথ দ্য ধুতি। বলছেন যে আমি যদি তাকাই তাহলে দেখবো লোকে কি করছে, ধুতির সঙ্গে একখানা মানে বুক খোলা একটা জ্যাকেট পরে বেরিয়ে পড়েছে। হাই হিল শুজ উইথ শাড়ি, শাড়ির সঙ্গে কি পরে রয়েছে, একেবারে উঁচু হিলের জুতো। রিগার্ডলেস অফ ওয়েদার উই আর মেটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট অর নট। এ ব্যাপারে কি সত্যিই যদি আমার কাছে পয়সা আছে কি নেই, মেটেরিয়ালি আমি অ্যাফ্লুয়েন্ট কিনা, সচ্ছল কিনা অর্থনৈতিকভাবে, এইটা কিন্তু মোটেই মানে গুরুত্বপূর্ণ নয়। তাহলে কি রয়েছে এখানে, দিস ওয়াইডস্প্রেড ডিসপ্রপোর্শন অ্যান্ড ল্যাক অফ টেস্ট ইজ এ শিওর ইন্ডিকেশন অফ আওয়ার পভার্টি ইন এস্থেটিক সেন্সিবিলিটিস। আসলে আমরা যে আমাদের মধ্যে যে নান্দনিকতার বোধ নেই, আমাদের মধ্যে যে সেন্স অফ বিউটি নেই, সৌন্দর্য বোধই নেই, আমরা বুঝতেই পারি না যে ঠিক কোন জিনিসটা কার সঙ্গে ওয়েল প্রপোর্শন, মানে সমানভাবে একটা সামঞ্জস্য বিধান করে, সে ব্যাপারে আমাদের কোনো শিক্ষাই নেই। এইটা থেকে একটা পরিষ্কার ইন্ডিকেশন লক্ষ্য করা যায়, একটা স্পষ্ট ইঙ্গিত পাই আমরা যে আমরা আসলে যতই ধনী হই না কেন, আমাদের মধ্যে এই যে নান্দনিক সংবেদনশীলতা, এই যে বোধ, সৌন্দর্যের বোধ, সেটা একেবারেই মিসিং। সেই ব্যাপারে আমাদের কোনো কিছুই জ্ঞান নেই, এ ব্যাপারে আমরা একেবারেই দিনহীন। বোঝা গেল? তাহলে এর মধ্যে দিয়ে এই যেটুকু অংশ আমরা আজকে পড়লাম, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের শিক্ষার জগতে যে আমাদের আর্ট বা শিল্পকলার শিক্ষাটা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সে ব্যাপারে একটা খানিকটা ধারণা আমাদের হলো। এবং আমরা জানলাম যে কেমন করে আমাদের সেন্স অফ বিউটির না থাকাটা, আমাদের এই সৌন্দর্যের বোধ সম্পর্কে কিছুই না জানাটা ঠিক কতখানি আমাদের ক্ষতি সাধন করতে পারে, বা আমাদের দেশের এডুকেশনাল সিনটাই বা কী, সে ব্যাপারে কিন্তু একটা খুব সুন্দর ছবি এখানে তুলে ধরলেন নন্দলাল বসু। তো এখান থেকে আমি আরেকটু কতগুলো প্রশ্ন আমি তোমাদের বলে দেব।
সেটা হচ্ছে যে এখান থেকে প্রথম কথা যেটা এমসিকিউ আসতে পারে, এবং কি ধরনের এমসিকিউ আসতে পারে, ধরো এলো যে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন ইজ অ্যান এসে অন দ্য ইম্পর্টেন্স অফ, ধরা গেল তোমাদের জিজ্ঞেস করলো পরীক্ষায় যে প্লেস অফ আর্ট ইন এডুকেশন যে এসেটা তোমরা পড়েছো এটা হচ্ছে একটা কিছুর গুরুত্ব নিয়ে আলোচনা করে, সেটা কি, সেখানে হয়তো 4টে অপশন, মাল্টিপল চয়েস হিসেবে 4টে অপশন দেওয়া থাকলো, সেখানে হয়তো দেওয়া থাকলো এডুকেশন, আর্ট, ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, এবিসিডি দেওয়া থাকলো। তো তোমরা তাহলে এখানে কি লিখবে, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন ইজ অ্যান এসে অন দ্য ইম্পর্টেন্স অফ, কি নিয়ে কথা বলে, এটা আসলে আমাদের গুরুত্ব নিয়ে কথা বলে, কার গুরুত্ব নিয়ে কথা বলে, আর্টের গুরুত্ব নিয়ে, শিল্পকলার গুরুত্ব নিয়ে কথা বলে। তাহলে এরকম আসতে পারে আমাদের। আবার ধরো যদি আছে লিটারেচার প্রোভাইডস আস, সাহিত্য আমাদেরকে কি দেয়, তাহলে আমাদের উত্তর কি হবে, ইনার ডিলাইট দেয়, একটা অন্তরের আনন্দ দেয়, হৃদয়ের আনন্দ দেয়, এই রকম করে কিন্তু ছোট ছোট এমসিকিউ আসতেই পারে। আবার ধরো এসএ কিউ এর ক্ষেত্রে যেগুলো 1 নম্বরের প্রশ্ন আসবে সেক্ষেত্রে কেমন আসতে পারে, যদি আমাদের এরকম প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য ইউজফুলনেস অফ আর্ট, আর্টের উপযোগিতাটা ঠিক কোথায়, তাহলে আমরা কি বলবো, ইউজফুলনেস অফ আর্টটা ঠিক কোথায়, আমরা যে এখানে পড়লাম যে এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস নলেজ অ্যান্ড এস্থেটিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেন্স হিম ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন, আমাদেরকে শেখায় কেমন করে আমাদের কোনো জিনিস দেখে ভালো লাগলে সেটাকে এক্সপ্রেস করতে হয়, মানে প্রকাশ করতে হয়, সে ব্যাপারে কিন্তু একটা ধারণা দেয় আমাদেরকে অবশ্যই আর্ট, শুধু ধারণাই দেয় না, সে আমাদেরকে ট্রেন করে, আমাদেরকে শিখিয়েও দেয় কেমন করে টু এক্সপ্রেস আওয়ারসেলভস, আমাদেরকে কেমন করে নিজেদের প্রকাশ করতে হবে। এই অংশ থেকে আরও যেরকম প্রশ্ন আসতে পারে, ধরো লং আনসার টাইপ যদি আসে, যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, শিক্ষার মূল উদ্দেশ্য কি, আমরা একটু আগেই বললাম যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একটা টোটাল ডেভেলপমেন্ট, একটা সামগ্রিক বিকাশ, সেটা লিখতে হবে। এবং এর সাথে সাথে যদি আসে হোয়াই ক্যানট দ্য কমনার্স মেক আউট দ্য ডিফারেন্স বিটুইন এ পেইন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ, একটা ছবি আর একটা আলোকচিত্র এই দুইয়ের মধ্যে ভাগ করতে পারে না, ডিফারেন্সিয়েট করতে পারে না, পার্থক্য করতে পারে না কেন একজন সাধারণ মানুষ, সে ব্যাপারে নন্দলাল বসু আমাদেরকে ঠিক যা যা বলেছেন এখানে কিন্তু আমরা সেটাই লিখবো, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আর্ট এডুকেশনের যে ইনঅ্যাডিকুয়েসি, যে অপ্রতুলতা, আমাদের শিক্ষা ব্যবস্থায় শিল্পকলা চর্চার কোনো মাধ্যম না থাকার জন্য আমাদের কি হয়, আমরা ছোটবেলা থেকেই এই সম্বন্ধে কিছুই শিখে উঠতে পারি না, এবং এই যে না পারাটাই কিন্তু আমাদের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দেয়, এবং আমাদের একটা সোসাইটিতেও একটা নোশন চালু আছে, যে একটা ধারণা চালু আছে যে শুধুমাত্র ধনীরা এবং যারা শিল্পকলার জগতেরই মানুষ, আর্টটা শুধুমাত্র তাদের জন্য, এই সব ধারণার বশবর্তী হয়েই কিন্তু সাধারণ মানুষ আর্ট এডুকেশনটাকে, শিল্পকলা শিক্ষাটাকে সিরিয়াসলি নেয় না, এবং তারা এর ফলেই একটা পেইন্টিং অথবা একটা ফটোগ্রাফ, একটা ছবি, একটা চিত্রকলা আর একটা আলোকচিত্রের মধ্যে কিন্তু তফাৎ তারা করতে পারে না। তাহলে এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু এভাবেই আমাদেরকে উত্তর দিতে হবে। তাহলে আজকে আমরা 2টো পাতা পড়লাম এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে ব্যাপারে আলোচনা করলাম। পরদিন আমরা বাকি অংশটি আলোচনা করব এবং সেখানেও কি ধরনের প্রশ্ন আসতে পারে সে ব্যাপারে আলোচনা করব।